প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। গতকালই আমি আমার এই চ্যানেল থেকে একটি এপিসোড করেছিলাম আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা এক, কলমাকান্দা এবং দুর্গাপুর নিয়ে যে আসনটি, নেত্রকোনা এক আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে প্রশংসাসূচক একটি এপিসোড করেছিলাম। আর সেটি ছিল গত বৃহস্পতিবার 2রা এপ্রিল। তিনি ভিজিট করছিলেন নিজ জেলা নেত্রকোনার তার নির্বাচনী এলাকা একটি বিশেষ কারণে। সেখানে কলমাকান্দা উপজেলার একটি জায়গায় একটি স্বেচ্ছাশ্রমে একটি বাঁধ নির্মিত হচ্ছিল। তো সেই বাঁধের অগ্রগতি পরিদর্শন করছিলেন তিনি, ব্যারিস্টার কায়সার কামাল। তো সেখানে যাওয়ার পথে পথিমধ্যে উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয় নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে তার গাড়ি বহরটি থেমে যায়, কারণ তিনি সেখানে ভিড় লক্ষ্য করেন। শিক্ষার্থীরা স্কুলের ইউনিফর্মে রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন। তো কায়সার কামাল জিজ্ঞেস করে কারণ জানতে পারেন যে তাকে অভ্যর্থনা জানাবার জন্য শিক্ষার্থীরা সেখানে দাঁড়িয়েছিলেন দীর্ঘ সময় ধরে রাস্তার দুপাশে, যেমনটি শেখ হাসিনা আমলে হতো, আওয়ামী লীগ আমলে হতো। তো তিনি খুব বিরক্ত হন এবং শুধু বিরক্তি প্রকাশ করে তিনি থেমে থাকেননি, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন যাতে সেই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, কেন শিক্ষার্থীদের এভাবে কষ্ট দেওয়া হলো। এবং তিনি চমৎকার কিছু বক্তব্য সেখানে রাখেন এবং তিনি উল্লেখ করেন যে তিনি যদি আগে থেকে জানতেন তিনি নিজে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতেন, তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য কষ্ট করে তাদের রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতে হতো না। এবং তিনি বলেছেন আর যাতে কখনো এটি না হয়। তো এই সিদ্ধান্ত বা এই বক্তব্য প্রশংসিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সব গণমাধ্যম এটি রিপোর্ট করেছে। চমৎকার একটি উদ্যোগ, যেটি আমরা আওয়ামী আমলে কখনো দেখিনি। অনেক সময় নাম কাওয়াস্তে এইসব বিষয়গুলো পত্রিকায় আসলে যাকে অভ্যর্থনা দেওয়া হতো অতীতে স্কুল কলেজের কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে তারা অনেক সময় বলতেন যে না আমরা তো বলিনি, কেন এটি হয়েছে, এটি হওয়া উচিত না, ওখানেই সীমিত ছিল। বাট কায়সার কামাল ডিসিপ্লিনারি অ্যাকশনের কথা বললেন, ইউএনওকে বললেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে যাতে অ্যাকশন নেওয়া হয়। তো এটি চমৎকার একটি বিষয়, যদিও প্রধান শিক্ষক সেখানে স্কেপ গোট হয়েছিলেন বা বলির পাঠা, কারণ এটি তার সিদ্ধান্তে হয়নি, এই বিষয়ে আমরা নিশ্চিত। আমরা এই দেশেরই মানুষ। সেখানকার বিএনপির পাতি নেতারা কায়সার কামালকে সন্তুষ্ট করবার জন্য সেই উদ্যোগ নিয়েছিলেন। আগেও আওয়ামী লীগ আমলে এগুলোই হতো, পাতিরাই এগুলো করে থাকেন সাধারণত। তো এই প্রশংসাসূচক এপিসোডের পর আজই আবার কায়সার কামালকে নিয়ে আরেকটি এপিসোড আমাকে করতে হচ্ছে, কারণ তিনি কাজই এমন করছেন আজকাল। তো তিনি আজকে আমি যে বিষয় নিয়ে এপিসোড করতে চাচ্ছি সেটি হলো, গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি তার নিজ জেলায় আবার হাজির ছিলেন এবং সেখানে এলাকাটি ছিল কলমাকান্দা উপজেলা, একই উপজেলায় কলমাকান্দা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন তিনি। পরশুদিন বৃহস্পতিবারের কথা বলছিলাম, সেটি কলমাকান্দা উপজেলায় ছিল। আর গতকাল সন্ধ্যায় তিনি যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন সেটিও কলমাকান্দা উপজেলায়, কলমাকান্দা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকদের সঙ্গে মত বিনিময় সভা চলছিল। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন, যেই কথাগুলো আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে সাহায্য করবে আমাদের। খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো। এবং শুধু তাই না, তিনি যেই দলের প্রতিনিধিত্ব করেন সেই দলের নীতি আদর্শ কর্মকাণ্ডের সঙ্গে গতকালকের বক্তব্য একেবারেই সাংঘর্ষিক, মোটেই যাচ্ছে না, কন্ট্রাডিক্ট করছে বিষয়গুলো। তো সেইটিও আমাদের রাজনীতিতে একটি অশনি সংকেত। যিনি দলকে কন্ট্রাডিক্ট করেন, দলের নীতি আদর্শের বাইরে যান, তথাকথিত নীতি আদর্শ বলা ভালো, অর্থাৎ দল যেটিকে নীতি আদর্শ বলে মনে করছে সেই তথাকথিত নীতি আদর্শের বিপরীতে গিয়ে কোনো কর্মকাণ্ড করলে, কোনো বক্তব্য রাখলে যিনি করেন তিনি যত বড় কর্মকর্তা, যত বড় নেতাই হন না কেন দল সেটিকে ভালো চোখে দেখে না এবং বিদ্রোহী প্রার্থী হিসাবে তাকে গণ্য করা হয়। তো সেই জন্যই বলছিলাম তার গতকালকের বক্তব্য বিশেষভাবে প্রণিধানযোগ্য, এমনকি বৃহস্পতিবারের বক্তব্য। কারণ ভবিষ্যতে কোনো বিএনপি নেতা স্থানীয় এলাকা পরিদর্শন করলে, যে কোনো জায়গায় সারা বাংলাদেশে তাদের নির্বাচনী এলাকায়,
তাদের এরকম অভ্যর্থনা পাবার সুযোগ কমে গেল কিংবা বন্ধ হয়ে গেল, সেটিও বিএনপির অনেকে ভালো চোখে দেখবার কথা না, কারণ তারা এগুলোতে অভ্যস্ত। তাহলে পরশু দিনের ঘটনাও ছিল দলের নীতি আদর্শের বিরুদ্ধে, প্রচলিত রাজনীতির বিরুদ্ধে। আর গতকালকে তিনি যা বলেছিলেন সেইটি একেবারেই দলের নীতি আদর্শের বিরুদ্ধে, এবং এইটি বিএনপি নেতাদের বা তাদের প্রচলিত রাজনীতিকে হুমকির মুখে ফেলে দিবে আমি বলে মনে করি। তো প্রিয় দর্শক শ্রোতা, দেরি না করে গতকাল তিনি কি বলছিলেন তার বক্তব্যটি হুবহু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। তারপর থাকবে সেই বক্তব্যের উপর আমার নিজস্ব বিশ্লেষণ। দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং আপনি যদি প্রথমবার আমার এই এপিসোড দেখছেন তো সাবস্ক্রাইব করবেন, সেই অনুরোধ থাকলো, এবং আগাম কৃতজ্ঞতা জানিয়ে রাখছি সেজন্য। তো চলে আসি মূল আলোচনায়। তিনি কি বলছিলেন? এক্সকিউজ মি। তিনি বলছিলেন রাজনীতি করার অধিকার সবার থাকলেও শিক্ষকতা পেশায় থেকে সরাসরি রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকা সমীচীন নয়। লাইনটি খুবই গুরুত্বপূর্ণ, আমি রিপিট করছি প্রিয় দর্শক শ্রোতা। রাজনীতি করবার অধিকার সবার থাকলেও শিক্ষকতা পেশায় থেকে সরাসরি রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকা সমীচীন নয়। খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য। রাজনীতি করতে হলে শিক্ষকতা পেশা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এই ধরনের বিষয় কোনোভাবেই সহনীয় হবে না বলেও তিনি উল্লেখ করেন। একেবারে বিস্ফোরক বক্তব্য। শুক্রবার সন্ধ্যায় তিনি এই বক্তব্য রাখেন। তো সেখানে শিক্ষকদের উদ্দেশ্যে তার এই বক্তব্য। এর বাইরেও তিনি আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সেইটি ছিল কলমাকান্দা এবং দুর্গাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যেও তিনি দু চারটি কথা বলেন, সেইটিও প্রধানযোগ্য। আর সেই বক্তব্যটি ছিল জনপ্রিয়তা অর্জনের জন্য, সেই বক্তব্যটি ছিল প্রশাসনের কাজ মানুষের জন্য, স্বল্প সময়ের জন্য দায়িত্বে থাকলেও এমনভাবে কাজ করতে হবে যাতে মানুষ তাদের দীর্ঘদিন মনে রাখেন। দুই উপজেলার, যেই দুই উপজেলা মিলে তার নির্বাচনী এলাকা, সেই দুই উপজেলার উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এই বক্তব্য রাখেন যে যত কম সময়ের জন্য কোনো কর্মকর্তা সেই দুই উপজেলার কোথাও দায়িত্ব পালন করেন না কেন, তাদের টেনিয়ার বা তাদের ডিউরেশন সেখানে সেটি বড় কথা না। বড় কথা হলো তারা কীভাবে কাজ করছেন, এমনভাবে কাজ করতে হবে মানুষ মনে রাখেন। খুব ইন্টারেস্টিং। তো আমি ধরে নেব তিনি পজিটিভ অর্থেই কথাটি বলেছেন, কারণ মানুষ দুভাবে মনে রাখে। মানুষ কিন্তু আওয়ামী আমলে যারা সরকারি কর্মকর্তা ছিলেন সারা বাংলাদেশে, জেলা উপজেলায় বিভিন্ন জায়গায়, মানুষ কিন্তু তাদেরও মনে রাখে। আমরা কিন্তু তাদেরও মনে রেখেছি, ভুলিনি, এবং তা আমরা খুঁজে খুঁজে বের করি তাদের। এতটাই মনে রেখেছি যে প্রতিনিয়ত খুঁজছি কে কোথায় আছেন, খুঁজে বের করছি। ইতিমধ্যে অনেককে আমরা খুঁজে বের করে তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, সরকারিভাবেও নেওয়া হয়েছে, এবং জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে খুঁজে বের করেছে। অনেক সময় তারা কোথায় আছেন, জনসভা এতটাই তারা করেছিলেন যে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে, অর্থাৎ আমরা তাদের ভুলতে পারিনি। তো দুটো কারণে মানুষ মনে রাখে, ইতিবাচক কারণে, নেতিবাচক কারণে। তো আমি আশা করছি তিনি ইতিবাচক বিষয়টির উপর হয়তো জোরারোপ করছিলেন। তো কর্মকর্তারা সেটি কীভাবে ইন্টারপ্রিট করেছেন সেটি তাদের ব্যাপার, এটি তাদের নিজস্ব ইন্টারপ্রিটেশন। বাট ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বক্তব্য সৎ ছিল, সুস্পষ্ট ছিল, আমি মনে করি। আচ্ছা, চমৎকার। এর বাইরে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি কিছু কথা বলেন, স্থানীয় পাতিদের উদ্দেশ্যে। আচ্ছা, জনপ্রিয়তা অর্জনের জন্য শুধু মন ভোলানো কথা বলাই একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ব নয়, বরং বাস্তবতা তুলে ধরা জরুরি, তা অজনপ্রিয় হলেও। খুব গুরুত্বপূর্ণ বিষয়টি। তিনি বলেছেন জনপ্রিয়তা অর্জনের জন্য শুধু মন ভোলানো কথা বলাই রাজনৈতিক কর্মীর দায়িত্ব নয়, বরং বাস্তবতা তুলে ধরা জরুরি, তা অজনপ্রিয় হলেও। এই জায়গাটি গুরুত্বপূর্ণ। কোনো অজনপ্রিয় বিষয়, অর্থাৎ যেইটি জনগণের পক্ষে যাবে, দলের বিপক্ষে যাবে, মানুষের পক্ষে যাবে, রাষ্ট্রের নাগরিকের পক্ষে যাবে, সেই বক্তব্য আমাদের রাজনৈতিক নেতারা কি খুব বেশি দিতে পারেন, অতীতে পেরেছেন? বিএনপি আমলেও কি ঘটেছে বিষয়গুলো? ঘটেনি। তো তিনি আজ যে আহ্বান জানালেন সেটি একটি নতুন আহ্বান, আর সেই আহ্বানে নেতাকর্মীরা সাড়া দেবেন কিনা সেটিও তাদের বিষয়, বা দিতে পারবেন কিনা, দল কতটুকু অ্যাকসেপ্ট করবে, সেগুলো বিষয় আছে। আচ্ছা, এবার ফিরে আসব আমার মূল বক্তব্য, আমার মূল বিশ্লেষণ যে বিষয়টির উপর হবে সেটি হলো শিক্ষকদের উদ্দেশ্যে তিনি যা বলেছেন কায়সার কামাল। তো এখানে কায়সার কামাল বলেছেন কোনো ব্র্যাকেট নেই, ইফ নেই, বাট নেই, যদি কিন্তু এসব নেই, স্ট্রেট ফরওয়ার্ড কথা। তিনি বলেছেন রাজনীতি করবার অধিকার সবার থাকলেও শিক্ষকতা পেশায় থেকে সরাসরি রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকা সমীচীন নয়। রাজনীতি করতে হলে শিক্ষকতা পেশা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
এবং এই ধরনের ব্যবহার কোনোভাবেই সহনীয় হবে না। চমৎকার, এই বক্তব্যের জন্য তাকে স্যালুট করি, এবং কোনো ব্র্যাকেট ছাড়াই বক্তব্য। তো এখন কথা হলো, তিনি কি সেটি শুধু কলমাকান্দা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যদের, অর্থাৎ কলমাকান্দা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যেই বলেছেন, না সারা বাংলাদেশের শিক্ষকদের সম্পর্কে বলেছেন? তিনি কি শুধু প্রাইমারি শিক্ষকদের বিষয়ে কথা বলেছেন, নাকি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে এই কথা বলেছেন? অর্থাৎ শ্রেণী বা পর্যায় নির্বিশেষে সব শিক্ষকের ক্ষেত্রে এই কথা বলেছেন। বিষয়টি আসলে কি? তো আমি তো ধরে নেব, যেহেতু কোনো ব্র্যাকেট নেই, ইফ নেই, বাট নেই, তাই তিনি সব শিক্ষকের উদ্দেশ্যে এই কথা বলেছেন। এবং এমন একটি বক্তব্যকে প্রশংসা না করে আমরা পারি না, প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। তো এখন কথা হলো, শিক্ষকরা রাজনীতি যদি না করতে পারেন, তাহলে কোনো পর্যায়ে করতে পারবেন না, করা উচিত হবে না। কারণ ছাত্রছাত্রীর মধ্যেও পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকে। সরাসরি যদি তারা ইনভলভ নাও হন, তাদের পরিবার কোনো না কোনো রাজনৈতিক দল সমর্থন করেন, সেভাবে তারা কম বেশি প্রভাবিত। তো যেই শিক্ষার্থী জানবেন যে তার শিক্ষক আওয়ামী লীগ মনা, আওয়ামীপন্থী, যেই শিক্ষার্থী জানবেন তার শিক্ষক বিএনপিপন্থী, জামায়াতপন্থী, তো সেই শিক্ষার্থীর পারিবারিক পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, সেই শিক্ষার্থীর নিজস্ব কোনো একটি ভাবধারার প্রতি ঝুঁকে থাকবার প্রবণতা, তো সেই সব নিয়ে সেই শিক্ষার্থীকে, সেই শিক্ষককে মনে প্রাণে শুধুই একজন শিক্ষক হিসাবে গ্রহণ করতে পারবেন, নাকি তার প্রতি এক ধরনের ডিসলাইকিং, এক ধরনের হেট্রেড কাজ করবে, ঘৃণা কাজ করবে তার প্রতি? আমাদের দেশে এইটি হচ্ছে। বিপরীত রাজনীতি করলে আমরা ঘৃণার চোখে দেখি, ডিসলাইক করি, তাকে পছন্দ করি না। কিন্তু একজন শিক্ষার্থী তো উচিত শিক্ষককে পছন্দ করতে পারা। তো এই বিষয়টি সাংঘর্ষিক। তাই শিক্ষকের সরাসরি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকবে কিনা, এই বিষয়টি আসলে জাতীয় আলোচনার দাবি রাখে। এই বিষয়ে জাতীয় সংসদে বিতর্ক হতে পারে, হওয়া উচিত। প্রত্যেকটি সৎ রাজনীতিবিদের, প্রত্যেকটি সৎ সংসদ সদস্যের এই দাবিটি করা উচিত। সংসদে দাঁড়িয়ে সংসদ কাঁপানো উচিত। শিক্ষকরা সরাসরি রাজনীতি করবেন নাকি করবেন না? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি থাকবে নাকি থাকবে না? নাকি শিক্ষকরা আগের মতোই গণ্ডামি করবেন? নাকি শিক্ষকরা আগের মতোই সন্ত্রাস কায়েম করবেন ছাত্রদের সঙ্গে নিয়ে, যখন যেই দল সরকারে সেই দলের কর্মীদের সঙ্গে নিয়ে, সেই দলের ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে মাতব্বরি করবেন, পলিটিক্যাল মাতব্বরি সেই শিক্ষা প্রতিষ্ঠানে, এবং সব অন্যায় সুযোগ সুবিধা বাগিয়ে নেবেন, এবং শিক্ষক কম হবেন, রাজনৈতিক নেতা বেশি হবেন? বিষয়টি কি হবে আসলে? এই ভবিষ্যতের শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করা যাবে জাতীয় সংসদে। এই বিষয়ে মুক্ত ডিবেট হতে পারে। সব পক্ষকে আমি আহ্বান জানাচ্ছি, যদি সৎ সাহস থাকে, রাজনীতিবিদদের বলছি, সব সাংসদকে বলছি, সারণায় অনুরোধ করছি, এই বিতর্ক আপনারা সংসদে করুন। এবং প্রচলিত ছাত্র রাজনীতি আমাদের দরকার আছে কিনা? যদিও ছাত্রদের অবদান বিশাল, আমাদের জুলাই অভ্যুত্থান, এই সব কিছু, এই সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ এক্সিস্ট করতো না ছাত্র রাস্তায় বেরিয়ে না আসলে। সেটি ভিন্ন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারে সেটি হয়নি, সাধারণ ছাত্র শিক্ষার্থীর ব্যানারে হয়েছে, এবং ছাত্রদের সঙ্গে আমরা সাধারণ জনতাও যুক্ত হয়েছিলাম। শ্রমিক, কৃষক, মজুর, সাংবাদিক, শিক্ষক, কর্মকর্তা, সবাই আমরা যুক্ত হয়েছিলাম। তখন সেই আন্দোলন সফল হয়েছিল, বা নেতৃত্ব দিয়েছিলেন আমাদের ছাত্র নেতারা, তরুণ শিক্ষার্থীরা। কিন্তু প্রচলিত ছাত্র রাজনীতির সঙ্গে সেটির কোনো সম্পর্ক নেই। প্রচলিত ছাত্র রাজনীতি বরাবরই বিধ্বংসী হয়েছে, বরাবরই শিক্ষার বিরুদ্ধে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের বিরুদ্ধে গেছে, তথা জাতির বিরুদ্ধে গেছে। তো এই বিষয়গুলোর ফয়সালা হওয়া দরকার। তো কায়সার কামাল যেভাবে বক্তব্য রাখছেন, অত্যন্ত ক্ষুরধার, উইটি, শানিত, বুদ্ধিদীপ্ত বক্তব্য তার, এবং সেই বক্তব্য আমরা যদি অনুসরণ করি, বিএনপির নেতাকর্মীরা যদি অনুসরণ করেন, অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা যদি অনুসরণ করেন, সেইটা আমাদের দেশের জন্য ভালো হবে, বাংলাদেশের জন্য ভালো হবে, জাতির জন্য ভালো হবে। কিন্তু তার নিজ দল বিএনপির জন্য কি ভালো হবে? এই বিরাট প্রশ্নবোধক চিহ্নটি কিন্তু আমাকে রাখতেই হচ্ছে আপনাদের সামনে। কারণ অতি সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখলাম, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ দেওয়া হলো সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায়। কেউ কেউ সরাসরি বিএনপি নামক দলটির সঙ্গে যুক্ত, কোনো কোনো ভিসি, আর কোনো কোনো ভিসি বিএনপি মনা শিক্ষক সমিতির নেতা, অর্থাৎ বিএনপি রাজনীতি করেন। তাহলে আমরা দেখতে পেলাম, আমরা হাসিনা আমলে এই বিষয়ে অনেকেই উচ্চকণ্ঠ ছিলেন, আমরা রাগ ঢাক করেও কথা বলতে পারতাম, কথা বলেছি যে ভিসি নিয়োগে পলিটিক্যাল বিবেচনা দেওয়া উচিত না, রাজনৈতিক বিবেচনা থাকা উচিত না। সেই একই কাজ বিএনপি কিন্তু এবার করেছে, এবং করেই যাবে, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তাই জনাব কায়সার কামাল এই যে দলের প্রচলিত নীতি আদর্শের বাইরে গিয়ে কথা বলছেন, আমার ভয় হচ্ছে তার পজিশনটি নিয়ে। তিনি কি ডেপুটি স্পিকার থাকতে পারবেন? তিনি কি বিএনপি রাজনীতি করবেন? এই পরিস্থিতি হলে তার ছাড়ার দরকার হবে না, মনে তো হচ্ছে বিএনপি তাকে ছাড়িয়ে দেবে। বাংলাদেশে এমনটি হয়েছে,
দলের বিরুদ্ধে অবস্থান নেবার কোনো সুযোগ নাই, নীতিগত কারণে হলেও। এবং নীতিগত বিষয়গুলো দলের জন্য আরও বিধ্বংসী, কারণ আমাদের প্রচলিত রাজনীতি নীতির রাজনীতি করেন না, তাদের রাজনীতির ইথিক্স বলতে কিচ্ছু নেই, থাকতেই পারে না। প্রিয় দর্শক শ্রোতা, সে কথাই আমাদের মনে করিয়ে দিয়েছেন জুলাইয়ের অন্যতম মুখ হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য এবং এনসিপি দলীয় নেতা হাসনাত আবদুল্লাহ। গতকালই আমাদের মনে করিয়ে দিয়েছিলেন একটি পোস্টে, তার ভেরিফাইড ফেসবুক থেকে তিনি বলেছিলেন যে বিএনপির সব কিছু পছন্দ, হাসিনা আমলের সব বন্দোবস্ত, সব ব্যবস্থা পছন্দ, শুধু হাসিনাকে ছাড়া। এবং বিএনপি সেটি প্রমাণ করেছে গত কয়েকদিনে। বেশি দিন হয়নি তারা ক্ষমতায় এসেছে, বাট আমরা সব কিছুদের মধ্যে পলিটিসাইজেশন দেখতে পাচ্ছি, রাজনীতিকরণ দেখতে পাচ্ছি। সেটি জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে গণভোট অস্বীকার করা এবং প্রধান অধ্যাদেশগুলো খারিজ করে দেওয়া। 133টা অধ্যাদেশের মধ্যে 113টিকে তারা ওকে মনে করছে, 20টিকে করছে না। এবং সেই 20টির মধ্যে 4টি প্রধান অধ্যাদেশকে তারা তাদের জন্য ক্ষতিকারক মনে করছে, কারণ তারা হাসিনার মতো পাওয়ার এক্সারসাইজ করতে পারবেন না, তারা নিরঙ্কুশ পাওয়ার চাচ্ছেন। কারণ যেমন দুর্নীতি দমন কমিশন, সে অধ্যাদেশ তারা সামারিলি খারিজ করে দিচ্ছেন। বিচার বিভাগ সংস্কারের যে অধ্যাদেশ আছে, সুপ্রিম কোর্ট সচিবালয়, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, এই বিষয়গুলো তারা মানবাধিকার কমিশন শক্তিশালী হয়ে উঠলে, বিচার বিভাগ শক্তিশালী হয়ে উঠলে, দুর্নীতি দমন কমিশন শক্তিশালী হয়ে উঠলে সরকার দুর্বল হবে, কোনো অসৎ সরকার দুর্বল হবে। সৎ সরকার এগুলোকে পরোয়া করে না, কারণ ইচ্ছে মতো তারা যে কোনো জায়গায় বিচারক নিয়োগ দিতে পারবেন না, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে কমিশনারদের নিয়োগ দিতে পারবেন না, দুদকের চেয়ারম্যান নিয়োগ দিতে পারবেন না, কমিশনার নিয়োগ দিতে পারবেন না। অর্থাৎ তাদের ক্ষমতা হয়ে যাবে সীমিত, সব জায়গায় একটি চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। আর এই চেকস অ্যান্ড ব্যালেন্স আমাদের প্রচলিত রাজনীতি নিতে পারে না, তারা অভ্যস্ত হয়নি এর সঙ্গে, কারণ দলগুলোতে কোনো ইথিক্স নেই। অনৈতিক কর্মকাণ্ড করে, অনৈতিক চিন্তা করে তারা অভ্যস্ত দীর্ঘ সময়। এটি আমাদের রাজনৈতিক প্র্যাকটিস। তো আমরা ভেবেছিলাম জুলাই উত্তর বাংলাদেশের সেই সময়ের অবসান ঘটবে, কিন্তু ঘটছে না। আমরা শঙ্কিত, কি হবে, এই অধ্যাদেশগুলোর ভাগ্যে কি আছে, জুলাই সনদ বাস্তবায়নের ভাগ্যে কি আছে, সেটি দেখবার বিষয় এখন। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য এবং এতক্ষণ আমাকে সহ্য করবার জন্য।